কবিরাজ সাহেব, এ আমাদের মেয়ে সামিয়া। ওর কথাই আপনাকে বলছি। সে জিনটা আমার এই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করে। আমাদের মেয়ে সামিয়া যখন এই কথাটা আমাদের বলে, তখন আমরা বিশ্বাস করিনি। জিন মানুষের সাথে কিভাবে শারীরিক সম্পর্ক করে, এটা কি আদৌ সম্ভব? আমরা বিশ্বাস না করায় আমাদের মেয়ে বলে রাতে লুকিয়ে লুকিয়ে দেখতে তার রুমে কোনো জিন প্রবেশ করে কিনা। মেয়ের কথা মতো আমরা এক রাতে লুকিয়ে দেখি একটা জিন আমার মেয়ের ঘরে প্রবেশ করে। সে জিনটা রুমে আসতেই আমরা দৌড়ে মেয়ের ঘরে যাই। আমাদের দেখে সে জিনটা বাতাসে মিলে যায়। মেয়ের কথা বিশ্বাস না করলেও নিজের চোখে দেখে তো আর বিশ্বাস করতে বাধ্যই হলাম। আমার মেয়ের সাথে খারাপ হচ্ছে, তাই আপনার কাছে আসি। আপনি কিছু একটা করুন না কবিরাজ সাহেব। সামিয়ার মা বাবার কথায় সেই কবিরাজ বললেন, আমি দেখছি কি করা যায়। আপনারা একটু বাইরে যান, আমি আপনাদের মেয়ের সাথে একটু কথা বলবো। কবিরাজের কথায় সামিয়ার মা বাবা বাহিরে যাওয়ায় কবিরাজ সামিয়াকে বললেন, আচ্ছা সামিয়া, তুমি আমাকে একটা কথা বলো, সে জিনটা কবে থেকে তোমার কাছে আসে? কবিরাজের কথায় সামিয়া একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে রইলেন। এই দেখে কবিরাজ বললেন, দেখো মা, আমি তোমার বাবার মতো, লজ্জা পেও না। তুমি আমাকে কিছু না বললে আমি চিকিৎসা করব কিভাবে বলো? ওনার কথায় সামিয়া বললেন, আজ থেকে কয়েকদিন আগের ঘটনা। এক রাতে আমি স্বপ্নে সেই জিনটাকে দেখি। আমি স্বপ্নে দেখি ও আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। এটা দেখে আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি বুঝতে পারি এটা স্বপ্ন না, এটা বাস্তব। সে জিনটা আমার সাথে বাস্তবে শারীরিক সম্পর্ক করছে। এমনকি আমি আমি আমার পাশে একটা ছায়া দেখতে পাই, যেটা যেটা আমার ঘুম ভেঙে যাওয়ায় বাতাসে মিলে যায়। এরপর থেকে দু একদিন পর পর আমার সাথে এরকম ঘটনা ঘটতে থাকে। সে জিনটা আমার সাথে শারীরিক সম্পর্ক করে, কিন্তু কখনো আমার কোনো ক্ষতি করে না। আমি আর সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেও বলতে পারিনি। ও আমাকে দেখেই পালিয়ে যায়। সামিয়ার মুখে কথাগুলো শুনে কবিরাজ বলে, হ্যাঁ বুঝতে পারছি। আমার মনে হয় তোমার উপর সেই জিনের বদ নজর পড়েছে। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি। এই বলে কবিরাজ সামিয়াকে একটা তাবিজ দেন। আর ওর মা বাবাকে ডেকে বলেন, আপনার মেয়েকে পড়ার জন্য একটা তাবিজ দিলাম। এটা ও তার হাতে বা কোমরে বেঁধে রাখলে আশা করি কোনো সমস্যা হবে না। আর এই বোতলে পড়া পানি দিলাম, এটা ওর থাকার ঘরে ভালো করে ছিটিয়ে দিবেন। কবিরাজের কথা মতো সামিয়ার মা বাবা তাবিজ ও পড়া পানি নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর কবিরাজের দেয়া পানিটা পুরো বাড়িতে ছিটিয়ে দেওয়া হয়, আর সামিয়া কবিরাজের দেয়া তাবিজটা পুড়ে ফেলে। কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে আসার পর সামিয়ার কাছে সেই জিনটা আর আসতে পারে না। সামিয়া শুধু স্বপ্ন একটু ভয় পায়। এছাড়া 2-3 দিন আর কোনো ঘটনা ঘটে না। 2-3 দিন পর সামিয়া ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। ওর বয়ফ্রেন্ডের নাম সাজিদ। বেশ কিছুদিন আগে প্রেম হয়েছে তাদের। সামিয়া ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতেই ও বলল, সামিয়া, কি হয়েছে তোমার? 2-3 দিন থেকে তোমার কোনো খোঁজ নাই, তেমন একটা দেখাও করো না, কথাও বলো না। বয়ফ্রেন্ডের কথায় সামিয়া বললেন, আরে না না, তেমন কিছু না, আমি একটু অসুস্থ ছিলাম। অসুস্থ ছিলা? কই, আমাকে তো বলনি। সামিয়া, সত্যি করে বলো তো কি হয়েছে তোমার? বয়ফ্রেন্ডের জোরাজুরিতে সামিয়া পুরো ঘটনাটা ওর বয়ফ্রেন্ডকে খুলে বলল। সব শুনে ওর বয়ফ্রেন্ড মানে সাজিদ বলল, কি বলো, তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে? তুমি আগে কেন আমাকে বলনি? কবিরাজের কাছে গিয়েছো, কবিরাজ তোমাকে তাবিজ দিয়েছে, তুমি জানো না যে সে তাবিজ পরা যায় না? দেখি তো কোথায় তাবিজটা। বিএফের কথায় সামিয়া সেই তাবিজটা ওকে দেখালো। শরীরে তাবিজ পড়তে দেখে ওর বিয়ে বললেন, আমার জিএফ হয়ে তুমি তাবিজ পড়ো? আমি মাদ্রাসার ছাত্র, আমি তোমাকে ঝাড়ফুঁক দিলে তো কোনো জিন তোমার কাছে আসতে পারতো না। তা যাই হোক, কবিরাজের কাছে যেহেতু গিয়েছো, দেখো ওনার কথা মতো চলো, আর সাবধানে থেকো। কোনো সমস্যা হলে কিন্তু আমাকে জানাবা। এখন আজান হবে, আমার যেতে হবে। তোমার সাথে কাল কথা হবে, কাল দেখা হবে। কথাটা বলে সামিয়ার বিএফ চলে গেলেন। ও চলে যাবার পর সামিয়াও চলে আসলেন বাড়িতে। এই ঘটনার 2 দিন পর সামিয়ার সাথে ঠিক আবারও সেই ঘটনা ঘটে। সেই জিনটা সেই জিনটা এসে ঘুমের মধ্যে সামিয়ার সাথে শারীরিক সম্পর্ক করে। আবার ওই ঘটনা ঘটায় সামিয়া ওর মা বাবাকে বিষয়টা জানালে ওরা চিন্তায় পড়ে যায়। ওরা ভাবে, কবিরাজ তো পানি পড়াও তাবিজ দিল, কয়দিন তো ভালো চলল, কয়দিন পর নতুন করে ঘটনা শুরু হবার মানে কি? এসব ভাবতে ভাবতে সেই কবিরাজের কাছে যান সামিয়ার বাবা। উনি কবিরাজের কাছে গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বলায় কবিরাজ অবাক হয়ে বলে, আমি তো আপনার মেয়েকে তাবিজ ও রুমটা বন্ধ করার জন্য পানি পড়া দিয়েছিলাম, এমন তো হবার কথা নয়। এই বলে কবিরাজ নতুন করে আর একটা তাবিজ দিয়ে বলে, আপনার মেয়ে সামিয়াকে বলবেন এটা সবসময় পড়ে থাকতে, আশা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না।
কবিরাজের কথায় সামিয়ার বাবা তাবিজটা নিয়ে বাড়িতে চলে যান আর সামিয়াকে সেটা পড়তে বলেন। নতুন করে তাবিজ পড়ার পর আবারও বেশ কয়েকদিন কোনো সমস্যা হয় না, সে জিন কাছে আসতে পারে না। এভাবে আরও কয়েকটা দিন কেটে যাওয়ার পর আবার শুরু হয় ওই একই ঘটনা। রাতে জিনটা কাছে আসে আর ঘুমের মাঝে সহবাস করে। বারবার একই ঘটনা ঘটায় সামিয়ার বাবা সেই কবিরাজকে জানানোর পর কবিরাজ সামিয়াদের বাড়িতে আসে। কবিরাজ তাদের বাড়িতে এসে সামিয়ার রুমসহ পুরো বাড়ি ভালো করে খুঁজে দেখে, কিন্তু উনি কোনো সমস্যা বুঝতে পারেন না। কেন বারবার তার দেয়া তাবিজ কেটে যাচ্ছে? কোনো একটা কারণে তাবিজটা কেটে যাওয়ার ফলে সে জিনটা কাছে আসার সুযোগ পাচ্ছে। পরপর দুইবার একই রকম ঘটনা ঘটায় কবিরাজ শেষবারের মতো আরেকবার নতুন করে তাবিজ দেন। নতুন করে তাবিজ দেওয়ার কিছুদিন ভালো চলে, কিছুদিন পর আবারও সেই একই সমস্যা শুরু হয়। বারবার কেন এমন হচ্ছে, কি কারণ হতে পারে, কবিরাজের দেয়া তাবিজ কিভাবে কেটে যাচ্ছে, এসব নিয়ে কবিরাজ বেশ চিন্তিত হয়ে পড়েন। কবিরাজ আরো গভীরভাবে তথ্য নিতে সামিয়াদের বাড়িতে আসেন। ওদের বাড়িতে এসে কবিরাজ পুরো বাড়িটা আবারও দেখেন। নতুন করে তথ্য পেতে কবিরাজ সামিয়ার সাথে একা দেখা করে বলেন, আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার ব্যাপারে এমন কিছু বলো যা আমি জানি না। কবিরাজের কথায় সামিয়া বলল, অজানা তো কোনো কথা নেই, আপনাকে কি বলবো। সামিয়ার কথায় কবিরাজ বললেন, আচ্ছা তুমি এটা বলো, তোমার কি কারোর সাথে ঝগড়া বা কথা কাটাকাটি এরকম কিছু হয়েছে? না না, এরকম তো কিছু হয়নি, আমার কোনো বন্ধু বান্ধবের সাথে ঝগড়া লাগেনি। কবিরাজ বলল, ও ভালো। আচ্ছা মা, তুমি কি রিলেশন করো, মানে কাউকে ভালোবাসো কি? ভয় পেও না, বলতে পারো আমাকে। কবিরাজের কথা জবাবে সামিয়া শুরুতে কিছু বলতে না চাইলেও পরে বলেন, হ্যাঁ আমি রিলেশন করি, কিছুদিন আগে আমার রিলেশন হয়েছে। ছেলেটার ব্যাপারে আমি তেমন কিছু জানি না, শুধু জানি ও মাদ্রাসায় পড়ে। আমি ওর সাথে দেখা করলে ও আমার তাবিজগুলো দেখে। সামিয়ার কথায় কবিরাজ আর কিছু না বলে সেদিনের মতো বাড়িতে চলে গেল। পরের দিন সেই কবিরাজ সামিয়াদের বাড়িতে আবার আসলো। সেই কবিরাজ এসে সামিয়া ও তার মা বাবাকে একসাথে করে এমন একটা অবাক করা কথা বলল, যেটা শুনে কারো বিশ্বাস হবে না। কবিরাজ সামিয়ার দিকে তাকিয়ে বলল, মা সামিয়া, জানি জানি আমার কথা শুনে বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। তুমি যাকে তোমার বয়ফ্রেন্ড ভাবো, যার সাথে তোমার বেশ কিছুদিন আগে ভালোবাসা হয়েছিল, ও আসলে কোনো মানুষ না, ও একটা জিন। হ্যাঁ, ও একটা জিন। আর ও সেই জিন যে কিনা তোমার সাথে রাতের বেলা শারীরিক সম্পর্ক করে, সহবাস করে। কবিরাজের মুখে এই কথাটা শুনে সামিয়া যেন আকাশ থেকে পড়লেন। কি? এটা কিভাবে সম্ভব? সাজেদ জিন না, ও তো মানুষ। ও আমার সামনে আসে, কথা বলে। সামিয়ার কথায় কবিরাজ বললেন, ও তোমার সামনে মানুষ রূপে আসে। ও মানুষ রূপে এসে ওর মায়াবী চেহারায় তোমাকে পাগল করে। ওর মায়াবী চেহারা দেখে তুমি ওর প্রেমে পড়ে যাও। তুমি যখন আমাকে তোমার বয়ফ্রেন্ডের কথা বললে, তখনই সন্দেহ হয়েছিল আমার। আমি বাড়িতে গিয়ে আমার সাথে থাকা পরীর মাধ্যমে জানতে পারি তোমার বয়ফ্রেন্ড কোনো মানুষ না, ও একটা জিন। তোমার কি মনে আছে, তুমি ওর সাথে দেখা করলে ও তোমার তাবিজটা দেখে স্পর্শ করে? কবিরাজের কথায় সামিয়া বললেন, হ্যাঁ হ্যাঁ, এসব করে তো। তখন কবিরাজ বললেন, ও এমনি এমনি তোমার তাবিজ দেখে না, সেটা স্পর্শ করে না। তোমার তাবিজটা দেখা বা স্পর্শ করার পর সেই তাবিজটা কেটে যায়, মানে তোমার শরীরে তাবিজ থাকবে ঠিকই, কিন্তু ওটাতে আর কোনো কাজ হবে না। কবিরাজের কথায় সামিয়ার মা বাবা বললেন, কবিরাজ সাহেব, এটা তো অবিশ্বাস করার মতো একটা ঘটনা। সে জিনটা কেন আমার মেয়ের সাথে এমন করছে? কেন সে আমার মেয়ের বয়ফ্রেন্ড সেজে থাকে? কেনই বা সে আমার রাতে মেয়েটার সাথে সহবাস করে? সামিয়ার বাবার কথায় কবিরাজ বললেন, সেটা আমিও জানি না, এটা জানতে হবে। আমি এখন রুকিয়া করে সামিয়ার শরীরে সেই জিনকে হাজির করার চেষ্টা করব। সে হাজির হলে তাকেই জিজ্ঞেস করে নিব কেন করে সে। কথাটা বলে কবিরাজ সামিয়াকে সামনে বসিয়ে তার চারদিকে গোল বৃত্ত এঁকে উনি ওনার মতো দোয়া পড়তে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টার পর সে জিন সামিয়ার শরীরে হাজির হয়। সে জিন সামিয়ার শরীরে হাজির হবার পর তো সামিয়ার ব্যবহার পাল্টে যায়, কেননা জিন তার শরীরে ভর করেছে। সে জিনটা হাজির হবার পর কবিরাজ বলেন, বল তাড়াতাড়ি বল, এসব কেন করলি? এত নাটক করার কারণ কি? কবিরাজের কথায় সে জিনটা শুরুতে কিছুই বলতে চায় না। পরে কবিরাজ নানা রকম হুমকি ও বন্দী করার কথা বললে সে বলে, আমি এই মেয়েটাকে পছন্দ করি, ওকে ভালো লাগে আমার। ওকে যেহেতু ভালোবাসি, তাই ওর সাথে মানুষের রূপে প্রেম করতাম। ওর সাথে মানুষের রূপে প্রেম করলে আমি কিছু সুবিধা পেতাম,
যেগুলো আমি এমনিতে করতে পারতাম না। আমাদের মাঝে কিছু বাধা আছে। ও আমার সাথে প্রেম করায় আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে পারি। সে জিনের কথায় কবিরাজ একটা থাপ্পড় দিয়ে বলে, তুই কি এটা ভুলে গিয়েছিস? জিন জাতি হয়ে মানুষকে কেন ভালো লাগবে তোর? তুই শুধু ভালোবাসিস নি, মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করছিস তার অনুমতি ছাড়া। তুই যা করছিস সেটা একদম অন্যায়। কবিরাজের কথায় সে জিন বলে, কবিরাজ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, আমি কিন্তু তোকে ছাড়বো না। জিনের কথার জবাবে কবিরাজ বলে, আরে বেঁচে থাকলে তো আমার উপর প্রতিশোধ নিবি, তোকে এখনই বন্দি করব, ছাড়বো না তোকে। কবিরাজের কথায় সে জিনটা কোনো উপায় না পেয়ে কবিরাজের কাছে মাপ চাইতে থাকে। ও বলে, কবিরাজ ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না, আমাকে মাপ করে দে। সে জিনের কথায় কবিরাজ বলেন, ঠিক ঠিক তো আর আসবি না? তোর অনুরোধে তোকে একটা সুযোগ দিলাম, তুই এই মেয়ের কাছে আর কখনো আসবি না, ওর জীবন থেকে চলে যাবি। কবিরাজের কথায় সে জিন বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে সে জিনটা চলে যায়। জিনটা চলে যাবার পর কবিরাজ সামিয়াকে ঝাড়ফুঁক দিয়ে বলে, আশা করি আর কোনো সমস্যা হবে না, জিনটা চলে গেছে। এই বলে কবিরাজও চলে যায়। কি ভাবছেন ঘটনাটা এখানেই শেষ? না, ঘটনার এখনও অনেক কাহিনী বাকি, শুনতে থাকুন। এই ঘটনার পর সামিয়ার সাথে কিছু ঘটে না, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এভাবে 10 থেকে 15 দিন চলে যাবার পর এক রাতে হঠাৎ সামিয়ার ঘুম ভেঙে যায়। একটা আওয়াজে মনে হচ্ছে কেউ ফিস ফিস করে কিছু একটা বলছে। এরকম একটা আওয়াজ পেয়ে সামিয়া চোখ খুলে দেখেন সে জিনটা তার পাশে শুয়ে আছে। সে জিনকে আবার দেখে সামিয়া বুঝতে পারেন সে এতদিন পর আবার আসছে তার কাছে, আর আজও শারীরিক সম্পর্ক করছে। নিজের পাশে জিনটাকে দেখে সামিয়া দেন এক চিৎকার। ওর চিৎকারে ওর মা বাবা জেগে যায়, আর তাড়াতাড়ি করে সামিয়া রুমে এসে দেখেন সামিয়া রুমে নেই। সামিয়াকে রুমে না দেখে ওর মা বাবা অন্য রুমগুলোতে খুঁজতে থাকেন, কিন্তু ওকে কোথাও খুঁজে পান না। মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে ওর মা বাবা আশপাশে সবাইকে বলে, সবাই মিলে লাইট নিয়ে মেয়েকে খুঁজতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ খোঁজার পর তাদের বাড়ির পিছনে একটা আম গাছের উপরের ডালে সামিয়াকে দেখতে পান। সামিয়া গাছে উঠতে জানতো না, তাহলে ও গাছের উপরে ডালে গেল কিভাবে? সামিয়াকে খুঁজে পেয়ে তাড়াতাড়ি করে গাছে উঠে ওকে নিচে নামানো হয়। সামিয়াকে নিচে নামানোর পর সবাই বুঝতে পারেন সামিয়া জ্ঞান হারানো। সামিয়ার এই অবস্থা দেখে ওকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে শোয়ানো হয়। সামিয়া ঘরে নিয়ে যাওয়ার পর সামিয়ার বাবা ওই কবিরাজের কাছে গিয়ে ওনাকে নিয়ে আসেন। কবিরাজ এসে সামিয়াকে ঝাড়ফুঁক দেয়ায় ওর জ্ঞান ফিরে আসে। সামিয়ার জ্ঞান ফিরতেই কবিরাজ জিজ্ঞেস করেন ও গাছের উপরে গেল কিভাবে। কবিরাজের কথায় সামিয়া ভয়ে ভয়ে বলে, আমি সেই জিনটাকে আমার রুমে দেখি, ওকে দেখে চিৎকার দেওয়ার পর আর কিছু মনে নেই আমার। আমি কিভাবে গাছের উপরে উঠলাম আমি জানি না, সত্যি কিছু জানি না। সামিয়ার কথায় কবিরাজ বুঝতে পারলেন ওকে সেই জিনটা নিয়ে গেছে। এই ভেবে কবিরাজ সেই জিনটা হাজির করার চেষ্টা করলেন, কিন্তু সেই জিনটা কোনোভাবে হাজির হন না। এইভাবে 2 ঘন্টা চেষ্টা করার পর সামিয়ার শরীরে সে জিনটা আবার হাজির হয়। সে জিন হাজির হবার পর কবিরাজ বলে, তুই কথা দিয়ে কথা রাখলি না, এর শাস্তি কি হবে বল? কবিরাজের কথা সে জিনটা একটা হাসি দিয়ে বললেন, কবিরাজ আমাকে ভয় দেখাবি না, আমি তোকে ভয় পাই না। আমি এই মেয়েকে পছন্দ করি, ওকে ছেড়ে আমি যাব না। না মানে আমি যাবই না, যাবই না। সেই জিনের কথায় কবিরাজ তার সাথে নিয়ে আসা জমজমের পানি সেই সামিয়ার শরীরে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে সে জিনটা চিৎকার করতে লাগলেন। জিনটার চিৎকারে কবিরাজ বললেন, আগেরবার তোকে মাফ করে ভুল করেছি, এবার তোকে আমি মাফ করব না, এবার তোকে মেরে ফেলবো আমি। তুই এই মেয়েকে ছেড়ে গিয়ে আবার কেন ধরলি বল? এর আসল কাহিনী কি? সত্যিটা বল, নইলে বন্দি করলাম। কবিরাজের কথায় সে জিনটা অবাক করা একটা কথা বলে। জিনটা বলে, কবিরাজ ঠিক আছে, আমি সত্যিটা বলছি। আসলে এই সামিয়া মেয়েটা একদিন সন্ধ্যার সময় কোথা থেকে জানি আসছিল। এদিকে আমিও আমার স্ত্রী সেই সময় সাপরূপে একটা গাছের সাথে ঘোরাঘুরি করছিলাম। আমরা সাপরূপে থাকায় হঠাৎ আমার স্ত্রী মেয়েটার সামনে পড়ায় এই মেয়ে আমার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। আমার স্ত্রীকে হত্যা করার পর আমি রেগে এই মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম একে মারবো, কিন্তু কষ্ট দিয়ে মারবো, যেমন করে কষ্ট পেয়ে মারা গেছে আমার স্ত্রী। ও আমার স্ত্রীকে মেরে ফেলায় আমি ওর পিছু নেই, ওর সাথে শারীরিক সম্পর্ক করি। এভাবে কিছুদিন চললেও
ও এমনিতেই অসুস্থ হয়ে মারা যেত। ওকে তো আমি নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সবাই চলে আসায় আমি আম গাছের ডালে ওকে রেখে চলে যাই। কবিরাজও আমার স্ত্রীকে মেরে ফেলেছে, আমি ওকে ছাড়ব না, ওকে আমি মেরে ফেলবো। সে জিনের কথায় কবিরাজ বলে, ও তো বুঝতে পারেনি, ও কি জানতো তুই আর তোর স্ত্রী তখন সাপরূপে ছিলি ওখানে? ও এমনি সাপ ভেবে মেরেছে, তুই ওকে ক্ষমা করে দিয়ে চলে যা। এমনিতেও মেয়েটাকে অনেক অত্যাচার করছিস, তুই এখন ওকে ছেড়ে চিরজীবনের জন্য চলে যাবি। কবিরাজের কথায় জিনটা বলে, না, আমি যাব না, আমি ওকে মেরে তারপর যাব। জিনটার কথায় কবিরাজ কোনো উপায় না পেয়ে সেই জিনটাকে বোতলের বন্দি করে ফেলল। জিনটাকে বোতলে বন্দি করে সেটা নদীতে ফেলে দিল। এরপর এরপর থেকে সামিয়ার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। সামিয়া সুস্থ হবার পর ওকে জিজ্ঞেস করে, সামিয়া বলেন, হ্যাঁ, এক সন্ধ্যায় আমি একটা সাপকে মেরে ফেলেছি। সামিয়া না জেনেই কাজটা করায় ওই জিনটা ওর পিছু লাগে। প্রিয় লিসেনার, কেমন লাগলো জিনের সাথে সহবাস এই গল্পটি? এতক্ষণ শুনলেন লেখক মোহাম্মদ নিশাদের লেখা গল্প। আর এখন চলে যাব কয়েকটা বাস্তব ঘটনায়। আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। তো শুরু করছি বাস্তব একটা ভয়ঙ্কর ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাদ ভাই, আমার নাম মাহি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে বাস্তব জীবনের একটা সত্যিকার ঘটনা তুলে ধরব। ঘটনাটা ঘটেছিল আমার নানার সাথে। আমাদের গ্রামের নাম কাঁঠালবাড়ি। আমাদের গ্রামে তখন একটাই মসজিদ ছিল, আর মসজিদের আশেপাশে ছিল ঘন জঙ্গলে ভরা। আমার নানা ছিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। নানা মুয়াজ্জিন হওয়ায় তাই তাকে খুব ভোরে উঠে মসজিদে আজান দিতে যেতে হতো। আমার নানার বাড়িটা ছিল মসজিদ থেকে কিছুটা দূরে। একদিন রাতের ঘটনা, নানা ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মসজিদের দিকে। উনি বাড়ি থেকে বেরিয়ে হাঁটছেন, চাঁদের আলোতে চারিদিকে ঝলঝল করছে। নানা এগিয়ে চলছেন মসজিদের উদ্দেশ্যে। মসজিদের দিকে যাওয়ার পথে হঠাৎ নানার শরীরে একটা দমকা হাওয়া বয়ে গেল। হাওয়াটা ছিল বেশ গরম। গরম হাওয়া গায়ে লাগতেই নানা দাঁড়িয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, এখনো তো সূর্য উঠতে অনেক দেরি, আর এখন তো শেষ রাতের সময়, তাহলে হঠাৎ গরম হাওয়া আসলো কোথা থেকে? তিনি মনের ভুলে ভেবে আবারও হাঁটতে লাগলেন সামনের দিকে। এভাবে আরেকটু সামনে যেতেই আবারও একইভাবে গরম হাওয়া গায়ে লাগে নানার। প্রথমবার বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও এবার নানা কিছুটা ভয় পেয়ে যান। উনি মনে মনে দোয়া দরুদ পড়তে থাকেন। এভাবে দোয়া পড়তে পড়তে ঘন জঙ্গল পার হয়ে নানা এবার হাঁটতে লাগলেন গ্রামের সরু চিকন রাস্তা দিয়ে। সরু রাস্তা দিয়ে হাঁটার সময় নানা খেয়াল করলেন, দূর থেকে নানার দিকে একটি কালো রঙের বিড়াল এগিয়ে আসছেন। এই কালো বিড়ালটিকে দেখে এবার নানার বুঝতে বাকি রইল না, এটা নিশ্চয়ই একটি বদ জিনের কাজ। এদিকে তখনই হঠাৎ নানা আবার দেখলেন যে তার সামনে একটি কালো রঙের ইঁদুর ছোট থেকে বড় আকৃতির রূপ ধারণ করছে। এটা দেখে নানার চোখের পলক ফেলতেই সেই ইঁদুরটি উধাও হয়ে যায়। এসব দৃশ্য দেখে নানা ভয় পাবার বদলে তিনি মনে মনে আরও রেগে গেলেন। নানা এবার তাড়াহুড়ো করে হাঁটতে লাগলেন মসজিদের উদ্দেশ্যে, কেননা নামাজের সময় হয়ে আসছিল। নানা হাঁটতে হাঁটতে হঠাৎ উনি পিছনে তাকিয়ে দেখলেন একটা সাদা কাপড় পরা ছায়া ভেসে আসছে। এটা দেখে নানা এবার থেমে গেলেন এবং রেগে গিয়ে বললেন, অনেক বিরক্ত করেছিস, ফজরের নামাজের জন্য যাচ্ছি, পিছনে আর বিরক্ত করিস না, না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না রে, ভালো হবে না। নানার এমন কথায় সেখানে থাকা জিনটা কেমন একটা গর্জন দিয়ে চলে যায়। সেটা চলে যাওয়ায় নানাও চলে যায় মসজিদে। আর কোনো সমস্যা হয়নি সেদিন। পরের দিন নানা যখন রাতের বেলা মসজিদের নামাজ পড়ে কিছু কাজ করে বাড়ি ফিরছিলেন, তখন আবারও শুরু হয় সেই জিনের আতঙ্ক। সেই জিনটা সেই জিনটা আবার নানার পিছু নেন, নানাকে ভয় দেখাতে থাকেন। নানা তখন আয়াতুল কুরসি পাঠ করতে থাকেন মনে মনে, আর নিজের শরীরে ফু দেন। এভাবে কিছুদূর সামনে যেতে নানা শুনতে পান গাছের ডাল ভাঙার শব্দ। গাছের ডাল ভাঙার শব্দ পেয়ে নানা ভাবতে থাকেন, আশেপাশে তো কোনো গাছপালা নেই, তাহলে এই শব্দ আসছে কোথা থেকে? সে জিনটা তখন নানার পায়ের কাছে সেই শব্দ করতে থাকেন, গাছের ডাল ভাঙার শব্দ। নানা তবুও ভয় না পেয়ে সামনে এগিয়ে চলতে থাকেন। হঠাৎ করে সে জিনটা নানার সামনে গিয়ে গর্জন করতে থাকেন, ভয় দেখানোর চেষ্টা করেন। এসব দেখে নানা এবার দোয়া দুরুদ পাঠ করে সামনের দিকে ফু দেন। নানা কিন্তু টুকটাক বেশ কিছু আমল জানতেন। উনি কিছু দোয়া কালাম পড়ে সামনের দিকে ফু দেবার সাথে সাথে সে জিনটা সেখানে আটকে পড়ে। জিনটা বন্দী হয়ে যায় নানার কাছে। জিনটা বন্দী হওয়ায় সে আর কোনো উপায় না পেয়ে নানার কাছে ক্ষমা চাইতে থাকেন। জিনের কথায় নানা বলেন, তোর কোনো ক্ষমা নেই, তোকে ক্ষমা করলে তুই আবার আমাকে নামাজে যাওয়ার পথে বিরক্ত করবি।
আমি তা হতে দিব না। তোকে আমি পাশের গাছের সাথে বেঁধে রাখবো, ওখানেই বন্দি করব তোকে। নানার কথায় সে জিনটি এবার কান্না করে ক্ষমা চাইতে থাকেন নানার কাছে আর বলেন, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমি আর আপনাকে বিরক্ত করব না। সে জিনের অনুরোধে তখন নানা বলেন, তুই যে চলে যাবি তার প্রমাণ সাপেক্ষে কি রাখতে চাস, কি করতে চাস তুই, কি প্রমাণ দিবি? নানার কথায় জিনটা বলেন, আপনি যা বলবেন তাই করব। ওর কথায় নানা একটু ভেবেচিন্তে বলেন, আমাদের গ্রামের নদীর বাঁধটা প্রতিবারই মেরামত করলেও ভেঙে যায়। তুই যাওয়ার আগে সেই বাঁধটা মজবুত করে বানিয়ে দিয়ে যাবি, যাতে আর কখনোই বাঁধটা না ভাঙে। যদি এটা করতে পারিস তাহলে তোকে ছেড়ে দিব, নইলে ছাড়ব না। নানার কথা মতো সেই জিনটা রাজি হন। এদিকে নানা তখন জিনটাকে ছেড়ে দেন। নানা জিনটাকে ছেড়ে দেওয়ার পরের দিন নানা দেখেন বাঁধটি আগের চেয়ে অনেক মজবুত করে বানানো হয়েছে। বাঁধটা শক্ত করে বাঁধতে দেখে নানা বুঝতে পারেন এটা সেই জিনেরই কাজ, ও এটা করে চলে গেছে। এরপর থেকে সেই জিনটা আর কখনো নানাকে বিরক্ত করেনি। নানাও কখনো সেই জিনটাকে দেখেনি। এটা ছিল আমার নানার সাথে বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। অনেক ধন্যবাদ মাহি আপুকে ওনার নানার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর জিনের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার, আমি এখন চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। আশা করি ঘটনাটি আপনাদের খুব ভালো লাগবে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ রায়হান আহমেদ। ঘটনাস্থান রাজশাহী জেলার বোয়ালিয়া থানার কোন এক গ্রামে। তো চলুন ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম নিশাদ ভাই, আমি মোহাম্মদ রায়হান। আজ আমার সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। তো কথা না বলে ঘটনায় চলে যাই। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি যে একজন বয়স্ক ব্যক্তি সাদা কাপড় পরা আমার কাছে আসেন আর আমাকে বলেন, তুমি কি আমার সাথে যাবে? এই স্বপ্নের কথাটা আমি বাসায় কাউকে বলিনি, কারণ সবাই চিন্তা করবে, বিশ্বাসও করবে না তাই। কিন্তু সমস্যা তখন হলো যখন এক রাত আমি বাসা থেকে হারিয়ে যাই। আমি বাড়ি থেকে হারিয়ে যাওয়ার আমার পরিবারের সবাই আমার খোঁজ করে, কিন্তু কোনো খোঁজ পায় না। হঠাৎ আমি কিভাবে হারালাম সেটা জানি না। প্রায় 2 দিন পর আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি একটা বাঁশঝাড়ের মধ্যে পড়ে আছি। শরীরের অনেক অংশই কেটে গেছে। নিজেকে বাঁশঝাড়ে দেখে আমি সেই বাঁশঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি আর নিজের বাসার খোঁজ করি। অনেক খোঁজাখুঁজি করে অনেক কষ্টে বাসায় আসি। এদিকে বাসার সবাই আমাকে দেখে কান্নাকাটি করতে শুরু করে, কারণ 2 দিন থেকে আমি নিখোঁজ। এই ঘটনা ঠিক তার পরের দিন আমার আম্মু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। আমি নাকি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছি আর আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গেছে। এটা দেখে আম্মু চিৎকার করে সবাইকে ডাকে। আম্মুর চিৎকারে আব্বু ও কয়েকজন লোক মিলে আমাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখে। এই অস্বাভাবিক আচরণের জন্য আমাদের এলাকার এক হুজুরকে ডাকেন। তিনি এসে বলেন, আমাকে একটা মারাত্মক জিন ধরেছে আর সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। হুজুরের কথায় মা বাবা বলেন, হুজুর আপনি কিছু করেন। কিন্তু হুজুর বললেন তিনি কিছু করতে পারবেন না, অন্য কোনো হুজুরকে ডাকতে হবে। সেই রাতে আমার খুব জ্বর আসে, কিন্তু পরের দিন সকালে জ্বর চলে যায়। পরে আব্বু খোঁজ করে একজন হুজুরকে পান, উনি কবিরাজি করেন। ওনার নাম ছিল আজিজুল। সেই আজিজুল হুজুর বাসায় আসে আর সব কথা শুনেন। আমি আমার স্বপ্নের কথাগুলো ওনাকে বলি। সব শুনে উনি আমাকে রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর তার কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। হুজুর রুম থেকে বেরিয়ে এসে বলেছিলেন, জেনের সাথে আমাকে কথা বলতে হবে। উনি পারবেন না। হুজুর আমাকে বলেন, আজকে রাতে আমাকে একা আমার রুমে থাকতে হবে আর সারা রাত জেগে থাকতে হবে। রুমে শুধু মোমবাতি জ্বালানো থাকবে, রুমের লাইট জ্বালানো থাকবে না। হুজুর আমাকে আরো বলেন, আমি যেন স্বপ্নে দেখা সেই জিনের কথা মনে করি। যদি সে জিনটা আমার রুমে আসে তাহলে মোমবাতিগুলো নিভে যাবে। তারপর ওনাকে একটা সালাম দিয়ে বলতে হবে, মোরাজ আপনি কি এসেছেন? তারপর তার কাছে শুনতে হবে কেন তিনি আমার সাথে এরকম করছেন। হুজুরের কথা আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু পরে আব্বু জোর করে রাতে আমাকে রুমে ঢুকিয়ে দেয় আর মোমবাতি জ্বালিয়ে দেয়। আমার রুমে শুধু 2টা মোমবাতি ছিল। ভাই, তখন আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল পুরো। আমি ভয়ে ভয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে ঘুম থেকে উঠে দরজায় ধাক্কা দিলাম। বাইরে থেকে আম্মু দরজা খুলে দিল। তখন বাইরে সবাই ছিল। হুজুরও বাইরে দাঁড়িয়েছিলেন। আমি রুম থেকে বের হওয়ায় হুজুর বলল, কাজ হয়েছে কি? হুজুরের কথায় আমি বলে দিলাম, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। আমার কথা শুনে
হুজুর আমাকে ইচ্ছে মতো গালি দেয় আর বলে, কেন আমার কথা মতো কাজ করলে না? ঘুমালে হবে না? গত রাতে পাওনি আজকে রাতে, তাই করতেই হবে, না হলে জিন আমাকে ছাড়বে না। হুজুরের কথায় বাধ্য হয়ে পরের দিন রাতে ওই সেম ভাবে আমাকে ঘরের মধ্যে রেখে দিল। তবে আজকে আমার কাছে ফোন ছিল। গত রাতে আমি ঘুমালেও আজ ঘুমাইনি, জেগেছিলাম। নিশাদ ভাই, বিশ্বাস করেন, রাত তখন 4টা। হঠাৎ করে মোমবাতি নিভে যায় আর আমার রুমটা খুব বেশি ঠান্ডা হয়ে যায়। আমি ভয়ে চুপ করেছিলাম, হুজুরের সব কথা বলতে ভুলেই গিয়েছিলাম। আমি, নিশাদ ভাই, হ্যাঁ, আমার কলিজাটা তখন বেরিয়ে আসে যখন একটা খুব খুব ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠল, আমি জানি তোকে কেন এখন এখানে রাখা হয়েছে। তোকে আমি ক্ষমা করব না। তুই আমার মেয়েকে মেরেছিস। ভাই, আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, হাত পা অবশ হয়ে গিয়েছিল। ওই কণ্ঠটা এত ভয়ঙ্কর, ভাই, কোনো কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। চিন্তা করেন, 15 বছর বয়সী একটা ছেলে ওই রকম একটা সিচুয়েশনে পড়লে কি অবস্থা হয়। ভাই, মনে হচ্ছিল আমি আজকেই মরে যাব। তাও কোনো মতে আমি শুধু এইটুকু বলতে পারছি যে দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমি জানি না আমি কখন আপনার মেয়েকে মেরেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। তখন ওই জিনটা বলল, আমি আজ থেকে অনেক দিন আগে একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে আঘাত করেছিলাম। বিড়ালটাই ছিল ওই জিনের মেয়ে। আসলে সত্যি সত্যি নিশাদ ভাই, এই ঘটনা ঘটার কয়েকদিন আগে আমি একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে অনেক আঘাত করছিলাম। বিড়ালটি অনেক আহত হয়েছিল, কিন্তু মারা যায়নি। ওই বিড়ালটাই ছিল ওই জিনের মেয়ে। ওনার মেয়েকে আঘাত করার জন্য সে জিন আমার সাথে এই রকম করছেন। আমি কাঁদতে কাঁদতে 2 হাত জোড় করে বললাম, আমি জানতাম না বিড়ালটা আপনার মেয়ে ছিল, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সেদিন আমি প্রায় মরণ কান্না কেঁদেছিলাম। আমার কান্না শুনে জিনটা বলল, একটা শর্তে ক্ষমা করব তোকে। তোকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে আর আমাকে 4টা কালো ছাগল দিতে হবে। ওনার কথায় আমি তোতলাতে তোতলাতে বললাম, ঠিক আছে, আমি রাজি, আমি রাজি। তারপর কি হলো বুঝলাম না। হঠাৎ আমি ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব করি আর অজ্ঞান হয়ে যাই। তারপর আমার কিছু মনে নেই। সকালে সবাই আমার রুমে এসে আমার জ্ঞান ফেরায়। আমার জ্ঞান আসতেই আমি কাঁদতে কাঁদতে সবাইকে সব কথা খুলে বলি। আমার কথায় হুজুর বললেন, কাজ হয়েছে। হুজুর আমার আব্বুকে বলল যে 4টা কালো ছাগলের ব্যবস্থা করতে, আর রাতে আমাকে নিয়ে তার বাসায় যাবে। কথা মতো সেদিন সন্ধ্যায় আমাকে আর 4টা ছাগল নিয়ে হুজুরের বাসায় যায়, আব্বু সাথে যায়। হুজুরের বাড়িতে যাবার পর হুজুর আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরটা ছিল পুরো খালি, শুধু একটা মাদুর পাতা ছিল। সেখানে যাবার পর হুজুর আমাকে বলল, জিনটা এই রুমে আসবে ওর মেয়েকে নিয়ে। আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে রুমে রাখা ছাগলগুলো নিয়ে যেতে। তারপর রুমের একদিকে ছাগলগুলো রেখে আমাকে বসিয়ে দিল আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে হুজুর চলে গেল। কিছুক্ষণ পর মোমবাতিগুলো নিভে গিয়ে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমার মনের মধ্যে খুব ভয় করছিল, ওই দিনের মতো। এর ঠিক কিছুক্ষণ পর ওই ভয়ঙ্কর কণ্ঠটা বলল, আমার মেয়ে এসেছে, ওর কাছে ক্ষমা চা। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দেন, আমি অজান্তে এই ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দেন, দয়া করে ক্ষমা করে দেন। আর এই রুমে 4টা কালো ছাগল রাখা আছে, আপনি যেমন বলেছিলেন তেমনই। আমাকে ক্ষমা করে দিয়ে এগুলো নিয়ে যান। তখন সেই ভয়ঙ্কর জিনটা বলল, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি আর তোমার কাছে আসবো না, আর কোনো ক্ষতি করব না। জিনটা কথাগুলো বলার পর সেই রাতের মতো ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগলাম আর হঠাৎ আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। তারপর হুজুর আর আব্বু এসে আমার জ্ঞান ফেরালো। আমি দেখলাম রুমের ছাগলগুলো আর নেই। হুজুর বলল, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে, আর সমস্যা নেই। তারপর হুজুর আমাকে ঝাড়ফুঁক দিয়ে দিলেন আর একটা তাবিজ দেন 7 দিন ব্যবহার করার জন্য। 7 দিন পর তাবিজটা মাটিতে পুঁতে ফেলতে হবে। এই ঘটনার পর এই ঘটনার পর থেকে আর কোনো খারাপ ঘটনা ঘটেনি, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ভাই, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, এইটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক একটা ঘটনা। বিশেষ করে ওই যে হুজুর যেই কাজগুলো করতে বললেন আর ঘরের মধ্যে ওই জিনের সাথে কথা বলা, এগুলো আমি মারা যাওয়ার আগে পর্যন্তও মনে থাকবে আমার। এই ছিল রায়হান ভাইয়ের ঘটনা। ধন্যবাদ রায়হান ভাইকে এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে, আমাদের লিসেনারদেরকে শোনানোর জন্য পাঠিয়েছেন। আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার জানা ঘটনা বলতে পারেন আমাকে। ঘটনাটি কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে জানান সবাই। এখন আমি চলে যাচ্ছি নতুন আরেকটা ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব
ঘটনা সবার সাথে শেয়ার করলাম। ঘটনাটা আজ থেকে প্রায় কয়েক বছর আগে। আমি তখন ক্লাস ৩য় বা ৪র্থ শ্রেণীতে পড়ি। তখন আমার আপুর সাথে এই ঘটনাটা ঘটে। একদিন সকালে আমার ফুফাতো বোন প্রাইভেট পড়ার জন্য ঘর থেকে বের হন। সেই ঘর থেকে বের হয়ে মাঝের ঘরটার কাছে যাওয়ায় আপু একটা চিৎকার দিয়ে ওঠেন। আপুর চিৎকার শুনে তখনই আমার আম্মু দৌড়ে আমার আপুর কাছে আসেন। আম্মু আপুর কাছে এসে দেখেন আপু পানি পানি করতেছে। আপুর কথায় তাকে পানি এনে দেওয়া হয়। পানি দেয়ায় সেই পানটুকু সব খেয়ে ও আরও পানি চাইতে থাকে। আরও পানি চাওয়ায় আম্মু আরও অনেক পানি এনে দেন। এদিকে যত পানি এনে দেন আপু তত পানি খেতে থাকে। হিসাব ছাড়া পানি খেতে থাকেন। আপুর এমন অবস্থা দেখে কিছুক্ষণ পর আমার একটা কাকিকে ডেকে আনা হয়। সেই কাকি এসে আপুকে দোয়া দরুদ পড়ে ফোঁ দেন এবং তার কাছে থাকা একটা তাবিজ আপুকে পরিয়ে দেন। সেই তাবিজটা পরিয়ে দেওয়ার সাথে সাথে আমার আপু জ্ঞান হারিয়ে ফেলেন। এভাবে কিছুক্ষণ অজ্ঞান থাকার পর আপু যখন জ্ঞান ফেরে তখন আপুকে জিজ্ঞেস করা হয় তার কি হয়েছিল, কিন্তু আপু কিছু বলতে পারে না। এদিকে এই ঘটনার পর আপু অনেক কিছু দেখতে থাকে। আপুর সাথে এই অদ্ভুত ঘটনাও ঘটতে থাকে। আপুর সাথে আমার অনেক মিল থাকার কারণে সে যা যা দেখতো সব আমাকে বলতো, কিন্তু আমি কিছু দেখতে পারতাম না। আমি কিছু না দেখলেও বিশ্বাস করতাম আপু যা বলছে সবই সত্যি বলছে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। আমরা সবাই ভেবেছিলাম আর কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। একদিন আমরা সবাই মিলে আমাদের মসজিদের পাশেই একটা পুকুর ছিল, সেই পুকুরে গোসল করতে যাই। তখন আমার একটা কাকাতো বোন আমার বোনকে উদ্দেশ্য করে বলছিল ওকে ভূতে ধরছে, ওর কাছে কেউ যাবে না। কথাটা বলেই সে পুকুর থেকে উঠে গেল। এদিকে তার সাথে সাথে আমার আপু উঠে গেল কাকাতো বোনের পিছে। এদিকে কাকাতো বোনটা বাড়ির দিকে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় হঠাৎ আমার আপু ওই কাকাতো বোনের গলা টিপে ধরে আর শূন্যে তুলে ফেলে। এই দৃশ্য দেখার পর আশেপাশে থাকা সবাই তাদেরকে ধরে ছাড়তে যায়, কিন্তু পারে না। তখন আমি দৌড়ে গিয়ে আমার আম্মুকে ডেকে আনি, কারণ আমার আম্মুই আমার আপুকে সামলাতে পারত। আমি আম্মুকে ডেকে আনার পর আম্মু আপুর কাছ থেকে কাকাতো বোনকে ছাড়াতে পারে। আপুকে ছাড়ানোর পর ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। সেদিনের পর থেকে আমার আপু উল্টো পাল্টা কথা বলতে থাকে, অদ্ভুত সব রকম ব্যবহার করত। মাঝে মাঝে আমাদের বাড়ির সবাই ওকে নিয়ে চিন্তায় থাকতাম। এইভাবে চলতে লাগলো দিন। কয়েকদিন আর তেমন কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু এর মাঝে ঘটে আরেকটা ঘটনা। আপু স্বাভাবিক হওয়ায় ও স্কুলে যায়। ও স্কুলে যাবার পর হঠাৎ করে শোনা যায় আমার আপু ক্লাসে নেই। তাকে ক্লাসে সব জায়গায় খোঁজ করা হয়, তবুও কোথাও পাওয়া যায় না। এদিকে তখন অদ্ভুত রকম একটা ঘটনা ঘটে। আপুকে খোঁজার সময় কয়জন দেখে আপুকে উড়ে যেতে, মানে আপু শূন্যে ভেসে স্কুলের পিছনের দিকে যাইতে। এরকম অবস্থা দেখে সবাই চিৎকার করতে করতে দৌড়ে আপুর কাছে যেতে আপু উপর থেকে একটা গাছের নিচে পড়ায় আপুর মাথা ফেটে রক্ত বেরোতে থাকে আর আপু অজ্ঞান হয়ে যায়। আপুর মাথা ফেটে রক্ত বের হওয়ার দেখে স্যারেরা তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাকেন। ডাক্তার এসে আপুকে দেখেন আর মাথায় ব্যান্ডেজ করে দেয়। আপুকে ব্যান্ডেজ করে আমার বাড়িতে খবর পাঠায়। আপুর এমন খবর পেয়ে মা বাবা তখনই চলে যায় আপুর স্কুলে। সেখানে যাবার পর আমার আপুকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে তিনি দোয়া দুরুদ পড়ে ফুঁ দেন আর বললেন একে সুস্থ করতে 10 কেজি চাল আর একটা মোরগ দিতে হবে, তাহলে এর সমাধান হবে। কবিরাজের মুখে এসব শুনে আমার দাদি আর ফুপা চলে আসে। ওরা এসে সেদিন কবিরাজকে কিছু না দিলেও কিছুদিন পর কবিরাজ যা বলেছিল সব দিয়ে আসে। সবে কবিরাজ তার মতো করে কাজ করে। কবিরাজকে এসব দেয়। আপু কিছুদিন ভালো থাকলেও তার কয়দিন পর আবারও সেই সমস্যাটা শুরু হয়। আবার যখন আপুর সাথে সমস্যা শুরু হয়েছিল তখন সেই কবিরাজকে জানানো হয়, ওনাকে বলা হয় আবার কেন আপুর সাথে সমস্যা শুরু হলো। সব শুনে তখন কবিরাজ বলে এটা আমার ধারা হবে না, আপনারা ভালো বড় হুজুরের কাছে নিয়ে যান। কবিরাজের মুখে কথাগুলো শুনে আমার পরিবারের সবাই চলে আসে। সবাই বাড়িতে এসে খোঁজ করতে থাকে ভালো কোনো হুজুরের। হুজুরের খোঁজ করতে করতে হঠাৎ করে জানতে পারে কুমারখালী ঘাসখালী নামে একটা জায়গায় একটা ভালো হুজুর আছে। সেই হুজুরের কথা শোনা মাত্রই আমার পরিবারের কয়জন আমার আব্বুকে নিয়ে চলে যায় হুজুরের কাছে। সেই হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর আব্বুকে ধরা সেই জিনটাকে আব্বুর শরীরে হাজির করায়। যেটাকে হাজির করে হুজুর জিজ্ঞেস করে কোথা থেকে আসছিস আর কেন আসছিস। হুজুরের কথায় সে জিনটা যা বলেছিল সেটা শুনে আমার পরিবার অবাক হয়ে যায়। সে জিনটা বলে আমি ওদের বাড়ির পিছনে একটা কড়ই গাছে থাকতাম, হঠাৎ করে সেই গাছটা কেটে ফেলা হয়। আর সেই সময় ও মানে আমার আপুর তখন সেই গাছের পাতা নিতে যায় ছাগলকে দিবে বলে।
তো আপু সেখানে যাওয়ার পর সেখান থেকে সে জিনের আপুকে পছন্দ হয়। সে জিনটা তখন হুজুরকে বলে, ওকে আমি পছন্দ করি, ওকে নিয়ে যাইতে চাই। জিনের এসব কথা শুনে হুজুর বলে, যা কখনো সম্ভব না সেটা নিয়ে কেন বাড়াবাড়ি করছিস? বাড়াবাড়ি করবি না, তুই চলে যাবি, নাকি তোকে বন্দি করব? কিন্তু হুজুরের কথায় সে জিন যেতে রাজি হয় না, উল্টো হুজুরকে ভয় দেখাতে থাকে। এভাবে হুজুর আর সেই জিনের মাঝে অনেক কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হুজুর সেই জিনটাকে বন্দি করে ফেলে। হুজুর যখন জিনটাকে বোতল বন্দি করে তখন জিনটা অনেক ছটফট করে। জিনটাকে বন্দি করে হুজুর সেই বোতলটা নদীতে ফেলে দেন। এরপর থেকে আপু আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। এরপর আপুর সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আপু এখন আল্লাহর রহমতে ভালো আছে। এই বলে উনি ঘটনাটা বলা শেষ করেছেন। আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে প্রিয় দর্শক? কমেন্টটা করেই জানিয়ে যাবেন আপনার মতামত। আমি চলে যাচ্ছি এই এপিসোডের শেষ ঘটনায়। আশা করি শেষ ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। হ্যালো নিশাদ ভাই, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি ইন্ডিয়া থেকে বলছি। আমার নাম রুহি সুলতানা। আমি আপনার লেখা সব গল্পগুলো সবসময় পড়ি। আপনার গল্পগুলো শুনে ভাবলাম আমার জীবনে কিছু ঘটে যাওয়া বাস্তব ঘটনা আপনার সঙ্গে শেয়ার করি। তো আমি আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। এক রাতে, রাত তখন 7টা বাজে। আমার চাচাতো বোন আমার ডাকে ওদের বাড়ি পড়তে যাওয়ার জন্য। চাচাতো বোনের কথা শুনে আম্মু না করলেও আমি যাই। আমার চাচাতো বোনদের রান্নাঘরের পিছনে একটা টিউবওয়েল ছিল, আর টিউবওয়েলের পাশে একটা বাঁশঝাড়। আমরা সেখানে পড়তে বসছি। সেখান থেকে বাঁশঝাড়টি সম্পূর্ণ দেখা যাচ্ছিল। আমরা যখন ওখানে পড়তে বসি তখন রাত 8টা বাজে। আমরা পড়তে পড়তে হঠাৎ বাঁশঝাড়ের দিকে তাকিয়ে দেখি বাঁশঝাড় থেকে কেউ হেঁটে সামনের দিকে আসছে। ওনার পরনে ছিল সাদা শাড়ি আর চুলগুলো অনেক লম্বা, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। এসব দেখে আমি চাচাতো বোনকে বলি, দেখ তো ওটা কি আসছে। তখন চাচাতো বোন বলে, রাতের বেলায় তো ওদিকে কেউ যায় না, কেউ ওটা। এসব বলতে বলতে আমরা দেখি সাদা শাড়ি পরা ওই অবয়বটা আমাদের বাড়ির পিছনের ডান দিকে বসে। এটা দেখে আমরা দুজনে এগিয়ে যাই সামনের দিকে। আমরা সামনের দিকে গিয়ে যা দেখি সেটা দেখে আমার শরীর কাঁপতে থাকে। আমরা দেখি সাদা শাড়ি পরা অবয়বটার পা থেকে আগুন জ্বালিয়ে কিছু একটা করছে, আর পাশে একটা মাটির হাঁড়ির রক্তের মতো কিছু ফুটছে। এই দৃশ্য দেখে আমার বোন ভূত ভূত বলে চিৎকার দিয়ে পালিয়ে যায়। ও পালিয়ে যায়, আর আমি তখনও সেখানে বসেছিলাম। আমি বুঝতে পারিনি ওটা কি। কিছু না বুঝে আমি সেই অবয়বটার দিকে তাকিয়ে একটা ডাক দিয়ে বলি, কে ওখানে? কি করছেন ওখানে? আমার কথায় সেই অবয়বটা আমার দিকে তাকায়। ও আমার দিকে তাকাতেই আমি দেখি ওর মুখ তা খুব ভয়ঙ্কর দেখতে। ওর ভয়ঙ্কর মুখটা দেখে আমি ভয়ে চিৎকার দিয়ে চলে আসি বাড়িতে। বাড়িতে এসে আব্বু আম্মুকে বলি সবটা। সব শুনে আব্বু তার বড় ভাইদের নিয়ে যায় বাঁশঝাড়ের পাশে সেই জায়গায়, কিন্তু সেখানে গিয়ে ওনারা কিছু দেখতে পায় না। এদিকে ভয় পাবার পর তখনও আমি ভয়ে অনেক কান্না করছিলাম। আমার কান্না দেখে আব্বু একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর এসে দোয়া দরুদ পড়ে ফোঁ দিয়ে চলে যান। হুজুর চলে যাবার পর সারা রাত আমি ঘুমাতে পারিনি। যদি একটু ঘুম আসে তো কিছু ছায়া দেখতে পাই স্বপ্নের মধ্যে। আমার এমন অবস্থা দেখে আম্মু সারা রাত আমাকে দোয়া দরুদ পড়ে ফুঁ দিতে থাকে। এরপর থেকে আমি আস্তে আস্তে স্বাভাবিক হই। এখন আমি আমার জীবনে আমার নিজের সাথে ঘটা আরেকটা ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরব। ঘটনাটি যখন ঘটে আমি তখন ছোট ছিলাম। তখন আমার বয়স ছিল 8 বছর। একদিন বিকেলে আমি খেলা করছিলাম আমার চাচাতো ভাই বোনের সাথে। তখন দৌড়াদৌড়ি করে খেলছিলাম। খেলাধুলা করার সময় হঠাৎ আমার সামনে একটা কুকুর চলে আসে। হঠাৎ কুকুরটার সামনে আসায় আমি কুকুরটার উপর পড়ে যাচ্ছিলাম। তখনই নিজেকে সামলিয়ে আমি দাঁড়িয়ে পড়ি, আর কুকুরটা সাইড দিয়ে একপাশ হয়ে চলে যায়। আমাদের বাড়ির পিছনে একটা বাঁশঝাড় আছে। আমি শুনেছি ওই বাঁশঝাড়ে আগে কবরের একটা স্থান ছিল ওই মোড়ে। কালের পরিবর্তনে সেই বাঁশঝাড় তুলে বাড়ি করছে সেখানে। যাই হোক, আমি যখন আবার খেলতে শুরু করি তখন দেখি সেই কুকুরটি কান্না করতে করতে আমাদের সামনে চলে আসে। আমি খেয়াল করে দেখেছি সে খুব কান্না করছিল। কুকুর মানুষের মতো আওয়াজ করে না কান্না করলেও ওদের চোখ দেখে বোঝা যায় ওর চোখ দিয়ে পানি পড়ছিল। কুকুরটিকে কান্না করতে দেখে আমার বোন বলে, আপু, একটু আগে না এই কুকুরটা বাজারের দিকে গেল? ওর কথা শুনে আমি বললাম, হ্যাঁ,
ঠিকই তো, এখন কান্না করছে কেন? আমাদের কথা শুনে তখন ভাই বলে, আপু চলো আমরা ওই বাঁশঝাড়ের দিকে গিয়ে দেখি কিছু আছে নাকি, হয়তো কুকুরটা গিয়ে দেখে ওসব দেখেই কান্না করছে। ওর কথায় আমি বললাম ঠিক আছে চলো। এই বলে আমরা তিনজন মিলেই বাড়ির পিছনের বাঁশঝাড়ে যাই। সেখানে যাওয়া মাত্রই আমি একটা কালো ছায়া দেখতে পাই, যেটা আমার ভাই বোন দেখতে পায়নি। কালো ছায়াটি দেখে আমি ভয়ে সেখান থেকে চলে আসি। আমি আসলেও ভাই আর বোন আসে না। আমি আসার পর ভাই তখন সাহস করে বলে, এখানে কি কেউ আছেন? ভাইয়ের কথায় তখন বাঁশঝাড়ের পাতা নড়তে থাকে, আর বাঁশ গাছগুলো হাওয়া ছাড়া দুলতে শুরু করে। এটা দেখে ভাই আর বোন দৌড়ে আমার কাছে এসে সব বলে। এদিকে আমি বাড়িতে একা। আমি একা থাকায় ওদের কথায় আমি আমার বড় আপুর কাছে গিয়ে আপুকে সব বলি। আপু তখন আরবি পড়তে গিয়েছিল পাশের বাড়িতে। সব বলার পর আপু চলে আসে আমাদের বাড়িতে। আমার আম্মু আব্বু গিয়েছিল নানার বাড়িতে। আম্মু আব্বু সন্ধ্যায় বাড়ি আসলে আমি ওদের সব খুলে বলি। সব শুনে আম্মু আমায় অনেক বকে, বাজারের দিকে গিয়েছিলাম এই জন্য। তারপর সকালে আমার নানা নানি এসে আমাকে একটা তাবিজ বেঁধে দেয় আর দোয়া দরুদ পড়ে ফু দিয়ে দেন। এরপর আলহামদুলিল্লাহ অনেক বছর ভালো ছিলাম, কোনো সমস্যা হয়নি। আমি বড় হবার পর আমার সাথে কিছু ঘটনা ঘটে, আজ সময় না হওয়ার কারণে লিখতে পারলাম না। আমি সময় করে আরেকদিন আপনাদের সবাইকে এই ঘটনাগুলো শেয়ার করব। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সিরাজগঞ্জ থেকে ওসমান ভাই। ঘটনার স্থান সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোন এক গ্রামে। তো চলুন ওসমান ভাইয়ের পাঠানো পরীর ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম নিশাদ ভাই, আমার নাম মোহাম্মদ ওসমান। আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা সবার সাথে শেয়ার করলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রায় 2 বছর আগের ঘটনা। একদিন সন্ধ্যায় আমি আর আমার কিছু বন্ধু মিলে এক জায়গায় বসে গল্প করছিলাম। সেখানে ছিল একটা নারিকেল গাছ। আমরা গল্প করার ওই সময় দেখি একটা কুকুর সেখানে ডাকাডাকি করছে। সেটা আমার মোটেও সুবিধার মনে হয়নি। কুকুরের ডাকাডাকিতে আমরা সবাই সেখান থেকে চলে আসি। এই ঘটনার কিছুদিন পর শুরু হয় আমার সাথে অস্বাভাবিক ঘটনা। একদিন রাতে মনে হয় আমার বুকের উপর কিছু বসে আছে, তা আমি অনুভব করতে পারতেছিলাম। কিন্তু ওই সময়ের ভিতর আমি অনেক চেষ্টা করেছি তার থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু পারছিলাম না। অনেকক্ষণ পর সেটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। পরে আমি দোয়া পড়ে সে রাতে ঘুমিয়ে পড়ি। ঠিক তার পরের দিন প্রায় রাত 12টায় আমি দেখতে পাই আমার রুমের ভিতরে হাতের মধ্যে রক্ত মাখা একটা বস্তু, যেটাকে দেখে মনে হলো এটা কোনো কিছু হৃৎপিণ্ড। সেদিন আমি অনেক ভয় পেয়েছিলাম। এটা দেখে পরের দিন সকালে আমি আমার পরিবারের সাথে শেয়ার করি। আমি বাড়িতে বলায় ওই দিন আমাকে একটা হুজুরের কাছে নিয়ে তাবিজ দেন। হুজুরের কাছে তাবিজ নেয়ার পর তারপর প্রায় 1 বছর কিছু হয় নাই। 1 বছর পর যখনই তাবিজ নষ্ট হয়ে যায়, আবারও সেই ঘটনা আমার সাথে ঘটতে থাকে। কিছুদিন পর পর আমার বুকের উপর বসত। হঠাৎ একদিন রাতে আবার সেই একই ঘটনা ঘটে। রাত তখন প্রায় 12টা। আমি ঘুমিয়ে পড়েছি। আমি দেখি অনেক ভয়ানক কি যেন আমার দিকে এগিয়ে আসছে। পরে আমি আমার হাতে থাকা ফোন বের করি। এমন সময় দেখি ফোনের ভিতর থেকে অনেক বড় বড় নখওয়ালা একটা হাত বের হয়ে আসে। এ সময় কি করব বুঝতে পারছিলাম না। ভয়ে ভয়ে আম্মু আম্মু করে চিল্লানি দেয়। পরে আমার পাশের রুম থেকে আম্মু আব্বু আমার রুমে আসে। পরে আমি ওদের সব ঘটনা খুলে বলি। তারপরের দিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমি জেগে যাই। এমন সময় আমার মনে হয়েছিল আমি উপরের দিক উঠতেছি। পরে ঘরের একটা খুঁটি ধরি, দেখি আমি উপরের দিকে উঠছি। আমি বুঝতে পারতেছিলাম না কি করব। এখন আমি অনেক কষ্ট করে নিজেকে তার কাছ থেকে সারিয়ে নিলাম। পরের দিন সকালে আমি এই ঘটনা আমার পরিবারের সাথে শেয়ার করলাম। তার কিছুদিন পর আমার হঠাৎ খিঁচুনি উঠে, শুধু মাথা ঝাঁকাইতে থাকে। কিছুক্ষণ পর পর সেই দুষ্টু পরী না কি জানি সেটা আমার শরীরে আসে আর যায়। এই ঘটনার পরে কি যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল, সেটা আতঙ্কের। আশ্চর্য রকম প্রেতাত্মাদের আওয়াজ শুনতে পাই আমি। নানাভাবে সেটা আমাকে দূর থেকে ঝিঙ্কুনি ঝিঙ্কুনি ডাকের একটা ভয়ঙ্কর আর্তনাদ করতে থাকে। কেউই শুনে না, শুধু আমি শুনি। আমার কেমন জানি অদ্ভুত লাগতে লাগলো। চলতে ফিরতে ঘুরতে সবকিছুর মধ্যেই এই ভয়ঙ্কর আর্তনাদ আমাকে বারবার তাড়া করতে থাকে। এই ঘটনার পর বাবা আমাদের গ্রামে এক হুজুরকে দিয়ে সে রাতে ঝাড়ফুঁক দিয়ে যায়। সে রাতে কিছু না হলেও পরের দিন আবার সকাল থেকে শুরু হয়। সকালে কবিরাজকে খবর দিলে বলে রাতে আমাদের বাসায় আসবে।
কথা মতো উনি সন্ধ্যায় আসে। পরে তাকে হাজির করা হয়। সেটা ছিল একটা পরী, যে এতদিন আমাকে ভয় দেখাতো, আমার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটাতো। পরীর বন্ধু দুষ্টু জিনটাও ছিল। তারা দূর থেকে ভয়ঙ্কর আর্তনাদ করেও আমাকে পরীর সঙ্গ দিত। কিন্তু পরী ছিল মূল সেই ঘটনার সঙ্গী। কবিরাজ ওকে হাজির করে পরীকে হাজির করায় ওই দুষ্টু পরী বলে আমি নাকি তার পেটে পাড়া দিয়েছি, সেই জন্য সে আমার পিছনে লাগছে। এখন সে নাকি আমার সাথেই থাকতে চায়, এমনকি পরীটা বলে আমাকে বিয়ে করতে চায়। পরীর এমন কথায় কবিরাজ রেগে পরীকে অনেক বকাঝকা করে আর বলে চলে যেতে। চলে যাও, চলে যাও বলছি। কিন্তু পরী কোনোভাবে যেতে রাজি হচ্ছিল না। কবিরাজ পরীটাকে তাড়িয়ে দেন আর আমারে তাবিজ দিয়ে শরীর বন্ধ করে রাখে। পরীকে ছাড়িয়ে কবিরাজ বলে এটারে না ছাড়ালে ভবিষ্যতে আমার ক্ষতি করবে। এই বলে কবিরাজ চলে যায়। তারপর থেকে আল্লাহর রহমতে এখন ভালো আছি। এই ছিল ওসমান ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ধন্যবাদ ওসমান ভাইকে আমার সাথে তার ঘটে যাওয়া ঘটনা শেয়ার করার জন্য। ওনার ঘটনাটা কেমন লাগলো বন্ধুরা, সবাই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এখন আরেকটা পরীর ঘটনায় চলে যাচ্ছি, শুনতে থাকুন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বাস্তব একটা পরীর ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছেন লক্ষ্মীপুর থেকে মেহরাজ ভাই। তো কথা না বাড়িয়ে চলুন মেহরাজ ভাইয়ের পাঠানো পরীর গল্পটা শুনে আসি। আসসালামু আলাইকুম নিশাদ ভাই, আমার নাম মেহরাজ, বাসা লক্ষ্মীপুর জেলা। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। আমার বয়স যখন 17 বছর তখন বাবার সাথে এই ঘটনাটা ঘটে। আমার বাবা অনেক সময় আমাদের বাড়ির ছাদে ঘুমাতেন। প্রায় সময় ছাদে ঘুমের মধ্যে বাবা কেমন মেয়েদের কণ্ঠে কথা বলতেন। বাবার মাঝে যেন কেমন পরিবর্তন আসে। বাবা দাদা দাদির সাথে রাগ করে কথা বলতেন, বাড়ির খাবার খেতেন না। বাবার এমন ব্যবহার দেখে দাদা বুঝতে পারেন বিষয়টা স্বাভাবিক না। এই ভেবে উনি আমাদের মসজিদের হুজুরের কাছে যান। হুজুরকে সবকিছু বলার পরে হুজুর আমাদের বাড়িতে আসেন। হুজুর আমাদের বাড়িতে আসার পর বাবার সাথে কথা বলে জানতে পারে বাবাকে পরী ধরেছে। বাবাকে পরী ধরায় হুজুর বাবাকে তাবিজ দিয়ে যান। এভাবে ৬-৭ মাস বাবার সাথে তেমন কিছু ঘটে না, সবকিছু ঠিকঠাক চলে। একদিন বাবা গোসল করার সময় ওই তাবিজটা পানিতে পড়ে হারিয়ে যায়, যা বাবা জানতেন না। ওই দিন রাতের ঘটনা। বাবা ঘুমের মধ্যেই আবার কথা বলতে থাকেন। শুধু তাই না, বাবা শূন্যেও ভাসতে থাকেন। পরে সকাল হলে বাবা দাদার কাছে সবকিছু বলেন। বাবা বলেন রাতে পরিতাকে সাথে নিয়ে যান, বাবাকে বিয়ে করতে চান। বাবার কথায় দাদা আমাদের বাড়িতে আবার হুজুর নিয়ে আসেন। হুজুর আসার পর সেই পরীকে হাজির করান। পরী হাজির হয়ে বলে বাবাকে নাকি তার পছন্দ হয়েছে, বাবাকে বিয়ে করে তার সঙ্গে করে দূর সেই পর্বতে নিয়ে যাবে। পরীর কথা শুনে হুজুর পরীকে বোঝায়, রাগও দেখায়, কিন্তু পরী তাকে কোনোভাবেই ছাড়তে রাজি হয় না। বড্ড বেমানান পরী। এদিকে হুজুর বাবাকে ঝাড়ফুঁক দিয়ে আবার তাবিজ দেন, বাড়িটাও বন্ধ করে দিয়ে যান। তারপরে থেকে আর কোনো সমস্যা হয়নি আমার বাবার। পরী বাবাকে ছেড়ে চলে যান। জানি না কতটুকু সাজিয়ে বলতে পারছি, আশা করি আপনি সাজিয়ে গল্পটা পোস্ট করবেন। এই বলে মেহরাজ ভাই তার গল্পটা শেষ করেছে। অনেক ধন্যবাদ মেহরাজ ভাই, আপনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমাদের সাথে, আমাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের ঘটনাগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে নতুন গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।